মন তুই দেখ না খুঁজে দেহার মাঝে কি ধন দিল মহাজনে। চিনবে যদি অধরারে মুর্শিদ ধরে ঘরের খবর লও না রে জেনে। দেখ না খুঁজে দেহার মাঝে কি ধন দিল মহাজনে। চিনবি যদি অধরারে মুর্শিদ ধরে ঘরের খবর লও না রে জেনে। দেখ না অনেক অনেক প্রীতি, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের রাত বিরাতে অনুষ্ঠান। আপনাকে অনুষ্ঠান দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাই। আর আমাদের আমন্ত্রণে আজকে যে অতিথি আমাদের সঙ্গে আছেন, আমি অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে বলতে পারি যে তাকে শেষ পর্যন্ত আমরা পেলাম। উনি কখন কানাডায় থাকেন, কখন বাংলাদেশে থাকেন, এটা একটা রীতিমতো ভেবে ভেবে বার করতে হয়। এবং বিস্ময়ের ব্যাপার, টরন্টোর লেখক শিল্পী বাঙালিদের কথা শুধু বলছি না, আমিরুল সাহেব যারা ছবি টবি আঁকেন এবং খুবই নামি ব্যক্তি, উপাচার্য, তারা সৈয়দ ইকবালকে একজন শিল্পী হিসেবে অনেক সম্মান করেন। এবং আমরা আছি ভূতের গলিতে তার বাসায়। ভূতের ব্যাপারে আগ্রহ কেন? না, ভূতের হচ্ছে মানে আমি খুব কম শহরে, এতগুলো শহরে পৃথিবীতে গেছি, কিন্তু কোনো ঘোস্ট লেন বলে কোনো গলি পাইনি, মানে কিংবা রাস্তা পাইনি। আমি এটাও খুব সুন্দর নর্থ সার্কুলার নাম, কিন্তু কেউ চিনবে না। মানে আমি রিক্সাওয়ালা কিংবা সিএনজি যখন বলি, ওই ভূতের গলি বললেই চিনি। আমি একটু জানতে চাই, তখন আমাদের আরেকজন প্রিয় কথা শিল্পী বিপ্রদাস বড়ুয়া তখন শিশু একাডেমিতে। তো এই উপন্যাসটা লেখার কারণ কি ছিল? এটা প্রধান কারণ ছিল, আমাকে যিনি তৈরি করেছেন বিটুপি বলে যে সংস্থায় আমি 20 বছর চাকরি করেছি, সেটা যে ছিলেন শিল্পী আব্দুল মুক্তাদির। আব্দুল মুক্তাদিরের একমাত্র ছেলে, একটু অপারদীপ ছিল, মানে সাংঘাতিক, মানে আমি দেখে তাকে মনে হতো যে অন্য গ্রহ থেকে আসা ছিল। ছোট কুশল নাম। সে সমুদ্র নিয়ে খুবই পাগল ছিল। যখনই বাবার কাছে আসতো, ওই লাইফ এডিশন সমুদ্রের বইগুলো নিয়ে করতো। হ্যাঁ, এবং অবাক লাগতো। সে জিজ্ঞেস করতো আমাকে, কাকা এই মাছ কী করে, পিরানহা এটা কেন এরকম মানুষ খেয়ে ফেলে, এইসব নিয়ে বিয়ে করতো। এবং প্রথমবার কক্সবাজার গেল, এবং কবির চৌধুরী, মনির চৌধুরীর পুরো ফ্যামিলি গেছে সঙ্গে। স্বাভাবিক, ভাগ্নে বোধ। হ্যাঁ, তো ওইভাবে সবাই গেছে, রামনুরা গেছেন, সবাই গেছেন। একমাত্র মুক্তাদির ভাই খুবই কাজ পাগল লোক ছিলেন, উনি জানেন। উনি ঠিক ঈদের আগের দিন গেছেন, এবং হয়তো 2 দিন আগে। এবং পরের দিন সকালে যখন সাগরে সবাই গেছে, তখন দেখা গেল কুশলও গেল। পুরো পরিবার ঝিনুক উড়াচ্ছে, চমৎকার সকাল, রোদ উঠেছে ভালো। হঠাৎ বিশাল ঢেউ এসে কুশলকে নিয়ে চলে গেল সবার সামনে, বাবার সামনে। বাবা ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু কিছুই করতে পারলেন না। সেই যে চলে গেল মধ্য সাগরে। এবং 3:30টার সময় কুশলকে মাছের সঙ্গে পাওয়া গেল ট্রলার দিয়ে। এবং তার ইচ্ছা অনুযায়ী কক্সবাজারে থাকলো না, সে চলে আসলো চট্টগ্রামে তাকে কবর দেওয়া হলো। তো এই যে মানে একটা ধাক্কা লেগেছিলো আমার, সেটা আমি 3 দিন আর যাইনি অফিসে। তারপর আমি যখন গেলাম এটা লিখে, মুখের ভেতরে আমার ব্যাগ ট্যাগগুলো সব ফেলে দিলেন, যাও তোমার চাকরি নাই, 3 দিন তুমি না বলে গায়েব হয়ে গেছো, কী এমন চাকরি করো। সবে ঢুকেছি তখন, কিন্তু ওই বকা টকা খেয়ে কোনোদিন হলাম। আর শিশু একাডেমি তখন নতুন হয়েছে। বিপ্রদা আমার মেন্টরের মতো, ওনার সঙ্গে বঙ্গোপসাগরে গিয়ে হাতে ধরে শিখিয়েছেন জেলেদের সঙ্গে কীভাবে খুঁটিনাটি লিখতে হয়, বমি করতে। হ্যাঁ, অনেক সময় যখন আমি উনি এইসব জেলে নিয়ে লিখতেন, তখন বললেন যে সাগরে যদি তুমি না যাও, ওদের যে পরিশ্রমটা না দেখো কাছে থেকে, ঘামের গন্ধ না পেলে তো তুমি লিখতে পারবে না। যে প্রথম যেবার গেলাম, সেবার তো বমি করতে করতে আমিও হয়ে গেলাম। এবং আমিও মনীন্দ্র বলে একজন জেলে সর্দারের ছেলে, প্রায় টারজানের মতো, তাকে পেলাম। এবং মনীন্দ্র অসুস্থ বলে একটা প্রতীকী গল্প লিখলাম, যেটা আব্দুল আবু সাইদ খুবই পছন্দ করে, তার কণ্ঠস্বরে ছাপছিলেন সবার আগে গল্পটা। এইসবের মধ্যে বিপ্রদার সাংঘাতিক আছে। এই যে খাগড়াছড়ির এই ঘটনাগুলো নিয়ে তো প্রধান উৎসাহটা কোত্থেকে পেলেন লেখার? উৎসাহ তো যেহেতু আমি মানে নিজে গেছিলাম, আমার এই বন্ধু
বদরুল হায়দার বাদলের সঙ্গে, আর্কিটেক্টরা যাচ্ছিল ওদের সঙ্গে, গিয়ে ওখানে কাছাকাছি থেকে দেখলাম যে এতগুলো বাঙালিদেরকে নিয়ে গেছে শান্তি ইয়েরা। এবং আমি যে একটা পুষ্প বলে মেয়েকে দেখলাম, তার ছোট ভাইকে নিয়ে, যার নাম কংজুরি, এদের সবাইকে মেরে ফেলছে, ভাই বা বোন কেউ নাই মানে, আর মেরে ফেলছে। এরা দোকান চালাচ্ছে, একটা দোকান ছিল, হাটের দোকান চালাচ্ছে। তো এখন দুই পক্ষেরই যে অবস্থা, ভুল বোঝাবুঝি, ওটা দেখেই আমি মানে একজন আর্টিস্ট মানে যে নিরপেক্ষ, মানে তার কাছে কোনো ধর্ম নাই, জাত নাই, সে কীভাবে চোখে দেখে। তো এই কনফ্লিক্টটা আমি উপর থেকে যখন দেখলাম, দেখি দুজনেরই কিছু কিছু গ্যাপ রয়ে গেছে, যেটা মানে ধরেন পরে আমরা মেটাতে পারলাম, কিন্তু তখন মানে আমি এটার সলিউশন কী ওই জায়গায় এনে মানে দাঁড়া করাইছিলাম। আসলে এগুলি হচ্ছে কি, এগুলি মানসিকতা তৈরি করে দেয়। পাঠক যখন পড়ে, একটা ভালো সাহিত্যের কৃতিত্ব হচ্ছে সংক্রমণ ক্ষমতা। পাঠক পড়ার পরে লেখকের উদ্দেশ্যটা কিছুটা সংক্রমিত হয়, এবং এটাই হচ্ছে সাহিত্যের বোধহয় একটা বড় ব্যাপার আর কি। সেটাই যদি যথাযথ হয়, সেটাই হচ্ছে ভালো সাহিত্য। Thine is this a beginning, mine also the ending. Thine is this a beginning, mine also the ending. You and I, that's mingling, like a stream ever flowing. Thine is this our beginning, mine also the end. আরে ঘরে কোন এক পাখি বসত করে যায়, ঘুরতে গেলে দেয় না ধরা, করি কি পায়। আমার ঘরে কোন এক পাখি বসত করে যায়, ঘুরতে গেলে দেয় না ধরা, করি কি পায়। বছরই আমার একটা বই বেরিয়েছে, পাহাড়ি মানুষ এবং শহুরে মানুষ। এই পাহাড় নিয়ে মানে আমাদের এখানে লেখা খুবই কম হয়, মানে হ্যাঁ। আসলে অভিজ্ঞতা পাহাড়ের নাই। মানুষকে নিয়ে মানে একদম কেউই করতে চায় না। উপন্যাসই খুব ভালো একটা। হ্যাঁ, আর আমি চট্টগ্রামে, যেহেতু আমার বাড়ি, ছোটোবেলা থেকে আমি যেতাম, মানে আর এত আতিথ্য আর এত সরলতা দেখেছি ওদের মধ্যে, যে আমি এই পুরো বাংলাদেশের কোনো অঞ্চলের মানুষের মধ্যে এই সরলতা দেখিনি। প্রবাস জীবন তো দুরকমই হতে পারে। একটা হচ্ছে পড়াশোনার জন্য আমেরিকা কিংবা এখন কানাডা প্রবাস জীবন একটা। তো আমেরিকায় কয় বছর এবং কানাডায় কতদিন থেকে? ক্যানাডা আমি আমার জীবনে বড় দেশ মানে ছোট ছোট জায়গা না গিয়ে মানে এক লাফে চলে গেছিলাম ক্যালিফোর্নিয়া। মানে সেটা আমার ফ্যামিলি সবার মানে ধরেন যারা কানাডা আমার শালিরা থাকে, তারা ফ্যামিলি রিইউনিয়ন যে বলে, এটা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে করতে চেয়েছিল, এবং নিউপোর্ট বিচ বলে একটা জায়গা আছে, ওখানেই করেছিল। কিন্তু 2 মাসের পর আমার এত জায়গাটা ভালো লাগলো যে আমি 2 বছরের জন্য ওখানে এই ফাইন আর্টসের প্লেট গ্রাফিক কলেজের মধ্যে ভর্তি হয়ে গেলাম আর কি, যাতে আমি মানে ওখানে থাকতে পারি, লিগ্যালভাবে থাকতে পারি। 2 বছর আমার ওখানে কাটলো পুরো লস অ্যাঞ্জেলেসের পাশে। মানে আমি তখন এই 911-এর আগে মানে এমন অবস্থা ছিল যে আমি যখন তখন মানে ধরেন মেক্সিকো যেতাম, চিলি যেতাম, এইসব জায়গায় ঘুরে ঘুরে আবার লস অ্যাঞ্জেলেসে আসতাম। তো ওইখানে থাকা জীবন নিয়ে একটা পরে এখানে আসার পর একটা উপন্যাস লিখেছিলাম, ঘুমাচ্ছ লস অ্যাঞ্জেলেস। বা একদম খুবই রোমান্টিক গল্প, মানে যে একটা মেয়ে সে বিচ্ছিন্ন হয়ে চলে আসছে, ডিপোর্ট হয়ে ছেলেটা চলে আসছে, মেয়েটা স্প্যানিশ ওখানে রয়ে গেছে। তো ওর মানে ধরেন এখানে আসার পর যখন দিন ও হাঁটতেছে, রিক্সায় ঘুরতেছে, তখন তার মনে হচ্ছে মানে ওইখানে তো সবাই মধ্যরাত ঘুমাচ্ছে আর কি। আচ্ছা, প্রথম গল্প কোথায় বেরোয়? জনপদে? আমার প্রথম, এটা চমৎকার কথা আপনি বলেছেন। এটা হচ্ছে গিয়ে মানে আমি চট্টগ্রামে যখন লিখি, তখন প্রথম দিকে চট্টগ্রামের তেমন সবাই উৎসাহ দিয়েছিলেন, কিন্তু আজকে মারা গেছেন নাজমুল আলম, তারপরে সুচরিত চৌধুরী, আরও সবাই মানে। কিন্তু পরে আস্তে আস্তে হেনা ইসলাম এটা ছিলেন। কিন্তু পরে যখন দেখা গেল যে মানে আমার গল্প মানে আমি পাঠালাম বাই পোস্ট মানে আব্দুল গফার চৌধুরীর পত্রিকা জনপদে, এবং ওটা ছাপা হয়ে একটা পোস্টকার্ড আসলো, এটা শুনে মানে খুব অবাক হয়ে গেলাম। তখন আস্তে আস্তে করে দেখা গেলো এরা মানে আমাকে মানে আর পছন্দ করতে লাগলো না। কিন্তু আমি সাহস করে বিনা টিকিটে কবি স্বপন দত্তকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সে কখনো
ভয় আসে না, একটু ভীরুতা মানে একটা কাজ করতো, এবং সেই জন্য আজকে চট্টগ্রামে রয়ে গেল। ওর মতো মেধাবী ঢাকায় থাকলে অনেক খুবই কিছু কম, হতো। খুবই কম। ওর কবিতা তো অসাধারণ কবিতা। অসাধারণ কবিতা লেখা, এবং আমার প্রথম লেখাটা স্বপন দত্ত হেল্প না করলে আমি কোনোদিন গদ্যকার হতে স্পার্ক পারতাম না। জেনারেশন। স্পার্ক জেনারেশনে সে ছিল। এই আন্দোলন আপনি চিন্তা করেন বাংলাদেশে কোথাও হয়নি এরকম, কোথাও হয়নি। বিট জেনারেশনের মতো মানে এবং এই জন্যই চট্টগ্রামের ব্যাপারে আমার একটা দুর্বলতা এই কারণে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই স্বাধীনতার উচ্ছ্বাসটা সঙ্গীতে, নাটকে, গল্পে, উপন্যাসে চট্টগ্রামই দেখালো। আপনি সব কিছুতে চট্টগ্রাম যেভাবে আছে, আপনি স্বাধীনতা যুদ্ধে বলেন, তারপরে আপনি মুক্তি ব্রিটিশ আমলে বলেন, যেভাবে সূর্য সেন আর তারপরে যারা করেছেন এইসব জিনিসগুলো মানে একটা ইতিহাসের মানে বিরাট একটা অংশ চট্টগ্রাম। তো পূর্ব দেশে আসছি মানে গল্প লিখতে, একটা গল্প ছাপা হয়েছিল যেটা আবু হেনা মুস্তাক কামাল খুবই পছন্দ করেছিলেন, সেটা পূর্ব দেশে ছাপা হয়েছিল। তখন সাহিত্য সম্পাদক ছিলেন আপনি আপনার হেলাল হাফিজ করছিল। ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন করো। লেখালেখি সম্পর্কে বলেছি, পুরস্কারের কথা হয়তো বলেছি। সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার, যেটা বাংলা একাডেমি আয়োজন করে থাকে 2015। এই পুরস্কারটি পেয়েছেন দুজন। সৈয়দ ইকবাল আমার পাশে আছেন, আর একজন ইকবাল হাসান, তিনি আছেন ক্যানাডাতে। দুজনেই ক্যানাডাতে বসবাস করছেন ইদানিং। পুরস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি যে দেশে তো বটেই, বিদেশেও অনেকগুলো পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। ক্যানাডার বিভিন্ন শহরে সলো এক্সিবিশন হয়েছে, কখনো কখনো গ্রুপ এক্সিবিশনে অংশ নিয়েছেন। এবং একটা বলতে ভালো লাগে, তার শুরুটা কি বেঙ্গল ফাউন্ডেশন দিয়ে নিশ্চয়ই না, কিন্তু বেঙ্গল ফাউন্ডেশনের প্রদর্শনী প্রথম চোখে পড়ার মতো হলো, মানে আমাদের দেশের চিত্র সমালোচক এবং চিত্ররসিকদের। এখানে প্রথম আমি অনেক দেরি করে সলো এক্সিবিশন করলেও এনামুল হক নির্ঝরের উপর আমি অনেক কৃতজ্ঞ। তার একটা গ্যালারি ছিল সেন্ট্রাল রোডে, যোজন নাম। সে একবার আমি 94-এ যখন যাচ্ছি ক্যানাডায়, তখন আমার স্ত্রী শাহানা ইকবাল, সে আমাকে ভয় দেখালো যাতে আমি এক্সিবিশন করি। আমি খালি করতাম নাটকের পোস্টার, বুক কাভার এসব। বললো তুমি যদি এয়ারপোর্টে নামো, তোমার কোনো ক্যাটালগ না থাকে এক্সিবিশনে, তাহলে তোমাকে এন্ট্রি দেবে না ক্যানাডা, আবার ফেরত পাঠিয়ে দেবে। এটা শুধুমাত্র আমার এক্সিবিশন করার জন্য। তা আমি ভয় পেয়ে হুড়াহুড়ি করে তাড়াতাড়ি একটা এক্সিবিশন করবো। তো নাজিব তারেক বলে একজন শিল্পী আছেন, ওটা পিছিয়ে দিয়ে নির্ঝর আমারটা করে দিল। এবং তখনই আমি স্বাদ পেলাম। আর বাঘ যেমন মানে রক্তের স্বাদ পায়, আমি দেখলাম যে এটা তো লেখার চেয়ে অনেক বেশি সব কিছু পাওয়া যায় মা, এবং প্রাপ্তির যোগও ভালো মা। এবং একটাই এক্সিবিশনে দেখলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের মিশন চিফ আসছিলেন, আবার সাইদ ভাই আসছিলেন, আবদুল্লাহ আবু সাইদ, হাশেম খান, রফিকুন নবী, সবাই আসছেন। এবং প্রথম আগে পরে অনেক ছবি পত্রিকায় কাভারেজ পাওয়া যায়, সব মিলে মানে আমার মনে হতো ভালোই, তো এরপর থেকে এক্সিবিশন চলুক। তো সেই যোজনে প্রথম। তবে আমার টার্নিং পয়েন্টটা হয়েছিল এটা বেঙ্গলে, মানে বেঙ্গল ধানমন্ডি শুধু ছিল, 2000 সালে হয়েছিল, আমার এটা 2001 সালে এপ্রিল মাসে। এবং এরপর থেকে মানে ধরেন বাইরে ঘরে এক্সিবিশন করে গেছি, আর ফিরে তাকাতে হয়নি। এবার একটু ক্যানাডার কথা শুনি। ক্যানাডায় আপনি বেশ কয়েকটা আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। এটা হচ্ছে গিয়ে ক্যানাডায় আপনার ধরেন একটা হচ্ছে যে প্রদেশে আমি থাকি, অন্টারিও, টরন্টো আছে, অটোয়া আছে, সব থেকে বাংলাদেশের ক্যানাডার বড় প্রদেশ অন্টারিওর মানে অন্টারিও আর্ট সোসাইটি, ওটার মেম্বার, এবং ক্যানাডা আর্ট সোসাইটির মেম্বার। এটা এখান থেকে মনে হয় খুব সহজ, কিন্তু ওইখানে মানে এই সাহেবদের দেশে মানে আমি একটা নাম দিলে প্রথমে নামেই ধাক্কা খায়, মানে যে নামের পরে যে ওখানে আপনার 12 জন কিংবা 15 জন জুরি যখন ওটাকে সবাই সায় দেবে, তখনই ওটা মানে মেম্বার হতে পারবে। তাও প্রাথমিকভাবে থাকবে, তারপরে আস্তে আস্তে শুরু হবে। তবে আমি প্রথম ধাক্কায় মানে দুটোটার হয়ে গেছি, মানে যেহেতু 3টা ছবি দেওয়ার পর 3টা ছবি তারা বললো যে এটা গ্লোবাল, তুমি যে কোত্থেকে আসছো এটা বোঝা যায় না, মানে এটা হচ্ছে মানে সারা বিশ্বের যে গ্লোবাল স্ট্যান্ডার্ড এখন ওই রকমই আর্টিস্ট। এবং সবথেকে বড় আমি মানে যেমন একটা
যখন গেলাম আমার স্ত্রী অবশ্য আমাকে তেমন করতেছিল না তখন। প্রথম দিকে যখন গেলাম তখন এখানে টাকা হিসাবে ডলারই করতাম, তো এই জন্যে $50 অনেক বেশি মনে হচ্ছিলো, কিন্তু $50 ফি দিয়ে ওই সারা অল ক্যানাডার একটা কম্পিটিশান যেটা 30 বছর ধরে চলছে, ইমাগো নাম, ওটাতে 3টা ইমেজ পাঠালাম, কিন্তু ওইখানে আমি ফাইনালিস্ট হয়ে গেলাম। অন্টারিও প্রদেশ থেকে আমি একমাত্র মানে ফাইনালিস্ট, আর 10টা প্রদেশ থেকে আসবে মানে। এবং ওটা খুবই আমাকে লোভনীয় ছিল, যেহেতু প্রথম পুরস্কার ছিল $25,000, তারপর $15,000, তারপর $10,000 পেলে মোটামুটি প্রাথমিকভাবে খুব ভালো লাগতো। কিন্তু আমাকে ওই এক্সিকিউটিভ ডিরেক্টর যে আছেন, জন ফ্র্যাঙ্কলিন নাম, উনি বললেন যে তুমি যে এই সিলেক্টেড ফাইনালিস্ট হয়েছো, আজ পর্যন্ত কোনো মুসলিম নাম হয়নি, মানে এই প্রথম মানে তোমার নাম আসলো, মানে এর আগে একটা ইন্ডিয়ান আসছিলো, তুমি আসলে। তো এরপর থেকে অনেক কিছু হয়ে গেলো। টরন্টো ইউনিভার্সিটি ধরেন আমাকে ফান্ড দিল, এবং ওদের ফান্ডে আমি এক্সিবিশন করলাম। এবং ওদের টরন্টো ইউনিভার্সিটি হচ্ছে ক্যানাডার সবথেকে নাম্বার 1 ইউনিভার্সিটি। ওদের পার্মানেন্ট গ্যালারিতে 2টা ছবি আছে আমার, মানে এটা 50 বছর 100 বছর পরে গেলেও মানে ওখানে থাকবে। আরেকটা সবথেকে ভালো জিনিস যে একজন মন্ত্রী আছেন রব অলিফেন, উনি মানে আমার স্পেশাল গেস্ট হিসেবে আসছিলেন এক্সিবিশনে। উনি একটা ছবি কিনে নিয়ে গিয়ে পার্লামেন্টে লাগিয়েছেন অটোয়াতে। তো এখন আমার ভাবতে মাঝে মাঝে লাগে নিজের দেশের মানে পার্লামেন্টে আমার তো দূরে থাক, জয়নুল আবেদিনের কোনো ছবি আছে কিনা সন্দেহ, আর ক্যানাডার পার্লামেন্টে মানে অনেকের ছবির সঙ্গে আমার ছবি আছে। এইসব জিনিসগুলো মানে অনেক সময় পীড়া দেয়। একটা কথা বলে নিচ্ছি এই ফাঁকে, যে আমি প্রথমেই একটা সংশয়ে ছিলাম যে সৈয়দ ইকবালকে কি বলবো, কথাশিল্পী না চিত্রশিল্পী। এবং আমার কাছে বলতে খুবই ভালো লাগছে যে তিনি দুটোতেই সিদ্ধি অর্জন করেছেন। তার আঙ্গুল যেমন গল্প, উপন্যাস রচনায় সিদ্ধহস্ত। এবং আমার একটু রাগও লাগে, আমি টরন্টোতে সেই অনুষ্ঠানে বলেছিলাম যে কুশল ও মৃত্যু বুড়োর মতো উপন্যাস যদি শিশুদের উপন্যাস, এ যদি ইংরেজিতে অনুবাদ না হয়, তা আমাদের বিদেশে উপস্থিত করব কি আমরা? আবার শুনলেন তো আপনারা যে ক্যানাডিয়ান পার্লামেন্টে তার পেন্টিং আছে, ইউনিভার্সিটিতে আছে। এই গর্বগুলো আমাদেরকে আনন্দ দেয়। এবং আমি খুবই আশাবাদী হয়েছি এই কারণে যে আমাদের দেশের বিত্তবানেরা, সে বিত্তবান না, চিত্তের দিক থেকেও ধনী হচ্ছেন, রুচি বাড়ছে তাদের, ভালো ভালো ছবি তারা কেনেন এবং উৎসাহ প্রদান করেন। এটি আমি খুব আশার লক্ষণ মনে করি। আপনি যেমন একটু আগে বললেন যে এখানকার বৃত্তশালী শুধু বৃত্তে নয়, ছবি কালেকশনও বৃত্ত হচ্ছেন এবং শিল্পীদেরকে উৎসাহ দিচ্ছেন। তো ওইভাবে মানে আমি একজনের কথা না বলাটা ঠিক হবে না মানে। তো তিনি হচ্ছেন মানে মাহিন ভাই হচ্ছেন মাহিন গ্রুপ অফ কোম্পানিজের মানে এমডি সর্বা। ওনার বাবার নামে একটা টাওয়ার আছে গুলশানে, হামিদ টাওয়ার। তো উনি সেই আজকে যখন 2001 সালে যে এক্সিবিশন বললাম আমি বেঙ্গলে হয়েছিল আমার টার্নিং পয়েন্ট, সেখানে উনি যেমন 3টা ছবি কিনেছিলেন এবং সব সময় আমাকে মানে উৎসাহ দিতেন যে মানে আপনার ছবি দেখে মনে হয় যে এখানে থেমে যাওয়ার না। এবং যখনই যা লাগে আমার মানে তখনই সে উৎসাহ দেন। এবং ক্যানাডাও গতবার আমি শুধুমাত্র টাকার জন্য মানে যেতে পারছিলাম না, তিনি পুরো টিকিটটা স্পন্সর করে দিতেন আমার। তো এইসব দেখলে মনে হয় যে না, ছবি আঁকি। এই ভালোবাসাগুলো যখন কাজে লাগে তখন মনে হয় যে মানে না, এখনও শেষ হয়নি সব কিছু। অনেক কথা শুনলাম এবং অনেক কথা বাকি রয়ে গেল। কথা কখনো শেষ হয় না। তো অনেক রাত হলো, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। ভালো থাকুন।